এখন হার্টের এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেটা পেসমেকার আমরা বলি স্বাভাবিক যেটা, সেই পেসমেকারের ভিতরে কিন্তু সমস্যা হতে পারে। কিছু কিছু পেসমেকার আছে গতি যদি অনেক বেড়ে যায় এবং ইরেগুলার হয়, যখন এর বজ্রপাত হয়, এই সমস্ত সিচুয়েশনে এই রুগীদেরকে বাইরে বের হওয়া উচিত নয়। পেসমেকার একটা ফলস ফিলিং হবে তার ভিতরে যে আমার আশেপাশে তো খুব সুন্দর বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে আপনার শরীরে কিন্তু ব্যাটারি নিয়ে এখন চলা শুরু করছে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানে। আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ। দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আজকে আলোচনার বিষয় হার্টের ইলেকট্রিক ব্লকের চিকিৎসায় পেসমেকার, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি স্যার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা। স্যার, আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে এবং ডক্টর টিভির দর্শকদের। স্যার, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা আগেই বলেছি হার্টের ইলেকট্রিক ব্লকের চিকিৎসায় পেসমেকার। আমরা যেটা একটু প্রথম আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে আসলে হার্টের ব্লক এই শব্দটা তো আমরা ঘুরে ফিরে এই শব্দটার সাথে আমরা পরিচিত বা আমরা শুনে থাকি, এবং এই ব্লকের চিকিৎসায় আমরা পেসমেকারের যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আমি যদি প্রথমে আপনার কাছে জানতে চাই আসলে ব্লকটা কি, বা এটা আসলে এই সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিন। হ্যাঁ, খুব সুন্দর একটি প্রশ্ন। যে ব্লক, আমরা যখন ব্লকের কথা বলি হার্টের, এখানে দুটি জিনিস চলে আসে। একটা হচ্ছে যে হার্টের রক্তনালী ব্লক। সচরাচর আমরা যেই কথাগুলো শুনে থাকি যে হার্ট অ্যাটাক হইলো বা হার্টের ব্লক হচ্ছে, এনজিওগ্রাম করি, আমরা ব্লক পেলাম, ব্লক সারানোর জন্য ব্যবস্থা নিচ্ছে। যেমন সেখানে কখনো কখনো রিং বসানো হয় হার্টের, আমরা শুনি, আবার বাইপাস অপারেশন। কিন্তু আমরা আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো অন্য একটি ধরনের ব্লক। এই ব্লকটা আসলে হার্টের রক্তনালী ব্লক নয়। আজকের ব্লকটা হচ্ছে যে হার্টের ইলেকট্রিক্যাল ব্লক। মানে হার্টের ভিতরে একটা ইলেকট্রিক্যাল সিস্টেম আছে। যেমন একটা বাসায় দেখবেন প্রাণকেন্দ্র হচ্ছে দুটি জিনিস, একটা পানির যদি সাপ্লাই না থাকে বাসা থাকতে পারবেন না, আরেকটা জিনিস হচ্ছে আপনার ইলেকট্রিক সাপ্লাই থাকতে হবে। এই যদি বিদ্যুৎ এবং পানি ছাড়া কিন্তু কোনোভাবেই আমাদের মধ্যে এরকম আধুনিক শহরে একটা বাসায় কিন্তু থাকা সম্ভব নয়। তাহলে পানির যে লাইনটা সেটি হচ্ছে আমরা যেই ব্লক নিয়ে সবসময় এতক্ষণ শুনে আসছি, যে ওই পানির লাইনে যদি কোনো ব্লক হয় সেটাকে আমরা বলছি হার্টের ব্লক বা চিকিৎসা। এখন হলো ইলেকট্রিক্যাল ব্লক। ইলেকট্রিক ব্লক যেরকম বাড়িতে যেমন কারেন্ট সাপ্লাই থাকে, এরকম হার্টেরও নিজস্ব বিদ্যুৎ সাপ্লাই থাকে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকে। তার এই বিদ্যুৎটা হার্টের বিভিন্ন অংশে যাওয়ার জন্য তার থাকে, যে এর মাধ্যমে পুরো হার্টটাকে কিন্তু পরিচালনা করা হয়। এবং হার্টের এই বিদ্যুতের মাধ্যমে কি হচ্ছে, হার্টের একটা নির্দিষ্ট গতিতে কিন্তু হার্ট চলে। আমরা জানি যে প্রতি মিনিটে হার্ট 60 থেকে 90 বার কিন্তু বিট করে থাকেন। তাহলে এই যে প্রতি মিনিটে 60 থেকে 90 বার বিট করে, এই বিট করার জন্য একটা রিদম ওয়েতে একটা ইলেকট্রিক্যাল সিস্টেম যেতে হবে। ইম্পালস যাবে, তখন হার্ট টিপে কন্ট্রাকশন, সংকোচন প্রসারণ করবে, এবং হার্ট তখন পাম্প করে ব্লাডগুলো বিভিন্ন দিকে পাঠিয়ে দিবে শরীরে। তাহলে দেখা যায় ইলেকট্রিক্যাল সিস্টেম ছাড়া কিন্তু হার্ট, এই যে পাম্প যে মেশিন চলবে কীভাবে? সুতরাং ইলেকট্রিক সিস্টেম হার্টের পাম্প মেশিন চলবে না, নির্দিষ্ট রিদমে হার্ট বিট করবে না, এবং হার্ট কিন্তু কার্যক্ষমতা বন্ধ হয়ে যাবে। সুতরাং এই ইলেকট্রিক সিস্টেমকে সচল রাখা এবং ইলেকট্রিক সিস্টেম স্বাভাবিক রাখা হার্টের নিজস্ব কার্যক্রমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখি যে বিভিন্ন রোগের কারণে হার্টের এই ইলেকট্রিক সিস্টেমে প্রবলেম হয়। যেমন এর ভিতরে আমরা দেখি হার্ট অ্যাটাক যদি হয় তখনও ইলেকট্রিক সিস্টেম আপনার নষ্ট হয়ে যেতে পারে। আবার আমরা দেখি বয়সজনিত কারণে অনেকে বয়স্ক রোগীদের ক্ষেত্রে ইলেকট্রিক সিস্টেম আস্তে আস্তে বয়সের কারণে ডিজেনারেশনে নষ্ট হয়ে যেতে পারে। কখনো কখনো আমরা দেখি যে বিভিন্ন ইনফেকশনের কারণে হার্টের ইলেকট্রিক, ইভেন এই যে ডেঙ্গুর জ্বর হচ্ছে, দেখবেন যে ডেঙ্গু জ্বরের সাথে অনেকের হার্ট রেট কিন্তু কমে যায়। মানে এই ইলেকট্রিক সিস্টেম, ডেঙ্গু কিন্তু ইলেকট্রিক সিস্টেমকে অ্যাটাক করছে, যার জন্য হচ্ছে কি হার্টের রেটটা কমে যাচ্ছে। এইভাবে আমরা আরও যদি কিছু রোগ দেখি, যেমন কানেকটিভ টিস্যুর কিছু রোগ আছে। কানেকটিভ টিস্যু রোগের ভিতরে আপনি দেখবেন অ্যানকাইলোজিং স্পন্ডালাইসিস, অ্যাসিলি, এই ধরনের রোগ। যেমন অ্যাসিলি যদি হয় কোনো মায়ের, তার বাচ্চা বেবি যখন পেটে থাকে, ওই অ্যাসিলির কারণে হয় কি বেবির এই ইলেকট্রিক সিস্টেমে কিন্তু ডিজিজ হয়। তখন বেবি জন্মগ্রহণ করে তার ইলেকট্রিক সিস্টেমে ডিজিজ নিয়ে, এবং তার হার্টের গতি কিন্তু কমে যায়। তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণেই কিন্তু হার্টের এই ইলেকট্রিক্যাল সিস্টেম আক্রান্ত হইতে পারে বিভিন্ন রোগের কারণে। যখন হার্টের ইলেকট্রিক সিস্টেম আক্রান্ত হয় তখন দেখা যায় বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ব্লকের আগে বিভিন্ন টাইপ আছে। এই ধরনের মানে কখনো কখনো একেবারে কমপ্লিট ইলেকট্রিক্যাল ব্লক হয়ে যায়। কমপ্লিট ইলেকট্রিক্যাল ব্লক যদি হার্ট রেট অনেক কমে যায়, যেমন 30-35 এরকম নেমে যায়, সেই ক্ষেত্রে আমরা একটা
বিশেষ ধরনের ব্যাটারি বলে অনেক সময় রোগীরা, এই ধরনের আমরা একটা ডিভাইস ইউজ করি যাকে ইলেকট্রনিক একটি ডিভাইস, ছোট মিনি কম্পিউটারের মতো, যাকে আমরা পেসমেকার বলি, পেসমেকার ব্যবহার করি। অর্থাৎ স্যার আপনি যেটা আমরা যদি সহজভাবে বুঝি যে একটা বাসায় যেমন লোডশেডিং হয়ে যায়, অর্থাৎ ইলেকট্রিক সিস্টেমটা বন্ধ হয়ে যায়, হার্টের ক্ষেত্রেও কি স্যার তাহলে এরকম যে একটা সিস্টেমটা একটা ইন্টারাপশন হলো বা বন্ধ হয়ে গেল, যেটাকে আমরা ব্লক বলছি। খুব সহজভাবে আমাদের দর্শকদের বোঝার জন্য আসলে স্যার আপনি খুব চমৎকারভাবে বলছিলেন যে হার্টের ব্লক, ইলেকট্রিক ব্লক যেটা আর কি। আমরা যদি একটু আপনি সম্ভবত হার্টের চেম্বারের কথা বলেছেন, আমাদের হার্টের চেম্বার আসলে কতটি বা কি কি চেম্বার, এবং আপনি ইলেকট্রিক্যাল সিস্টেমটা যদিও আগে বলেছেন, একটু সংক্ষেপে যদি ইলেকট্রিক্যাল সিস্টেমটা সম্পর্কে একটু বলা যায়। হ্যাঁ, যেমন এখানে হচ্ছে হার্টের আপনারা দেখবেন যে আমরা 4টা চেম্বার আমরা দেখি। হার্টের উপরে 2টি চেম্বার থাকে, ওই 2 চেম্বারকে আমরা যেটা ইংরেজিতে আমরা এট্রিয়াম বলি, আর বাংলায় যে শব্দগুলো আমরা বলি সেটা হচ্ছে আমরা বলি অলিন্দ বলি, আমরা ডান অলিন্দ বাম অলিন্দ এরকম শব্দ ইউজ করি। আর নিচের যে চেম্বারগুলি ওটাকে আমরা ভেন্টিকেল বলি বা নিলয় বলা হয়, নিলয় বলে ডান এবং বাম। তাহলে এরকম 4টা কিন্তু চেম্বার থাকে, এবং এই 4টা চেম্বার যে কোঅর্ডিনেটেড ওয়েতে যদি কাজ করতে না পারে, যেমন একটা চেম্বার সংকোচন হলো আরেকটার সাথে মিল করে যদি সংকোচন প্রসারণ যদি না হয়, তাহলে দেখবেন যে এই ব্লাডগুলো কিন্তু সঠিকভাবে শরীর থেকে বের হবে না, এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্লাড যদি সঠিকভাবে না যায়, পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ হবে না। তাহলে দেখা যাচ্ছে যে এই যে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করে হার্টের প্রত্যেকটা চেম্বার, এর জন্য হলো ইলেকট্রিক্যাল সিস্টেম খুব সুচারুভাবে এবং খুব সূক্ষ্মভাবে কাজ করে থাকে, একে কোঅর্ডিনেটেড করার জন্য ইলেকট্রিক্যাল সিস্টেমটা, যার মাধ্যমে হার্ট সংকোচন প্রসারণ হয়, একটা নির্দিষ্ট গতিতে ব্লাডগুলো ফুসফুসে যাচ্ছে, শরীরের বিভিন্ন অংশে প্রতিস্থাপিত হয়। আর ইলেকট্রিক্যাল সিস্টেমের যে অংশগুলি কাজ করে তার ভিতরে এসএ নোড বলি আমরা, একটা টার্ম আছে, সাইনোয়েট্রিয়াল নোড, আর একটা হচ্ছে এবি নোড, মানে যেটা হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার নোড। এই দুইটার মাঝে আবার কিছু পাত হয়ে থাকে কানেক্টিং তারের মতো, সেটা বলি আমরা বলি যে আপনার যে ইন্টারঅ্যাক্টিয়াল পাথওয়ে বলি। আবার হচ্ছে এবি নোড থেকে ভেন্ট্রিকেলের ভিতরে যে তারগুলো যাচ্ছে, ওখানে হচ্ছে বান্ডেল অফ হিজ আছে, বান্ডেল অফ হিজ থেকে রাইট বান্ডেল, লেফট বান্ডেল, এগুলো হচ্ছে কারেন্টের লাইন আর কি, যেগুলো হার্টের ভিতরে। এই কারেন্টের রাইট অ্যান্ড লেফট বান্ডেল তার পার্কিনজি পাইপের দিয়ে হার্টের মাংসপেশির ভিতরে বিদ্যুৎ প্রবাহিত হয়ে থাকে, এটাকে আমরা টোটাল ইলেকট্রিক্যাল সিস্টেম। আপনি যেভাবে বলছেন তাতে তো আসলে মনে হচ্ছে যেন কোনো একটা মানে বিগ মেকানিজম এখানে কাজ করে। আসলে আমরা তো স্বাভাবিকভাবে যেটা ওইটাই হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এটাকে বলা হয় আপনার পেসমেকার অফ দ্য হার্ট, অনেকটা পাওয়ার হাউসের মতো। পাওয়ার হাউস মেইন সিস্টেমই ওখানে কাজ করে। মানে আমরা যদি খুব আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি, হয়তো হার্ট বললে আমরা স্বাভাবিকভাবে চর্মচক্ষু দিয়ে যে জিনিসটা দেখি, কিন্তু এর ভিতরের যেই মেকানিজম আপনি যেটা ব্যাখ্যা করছিলেন, যে এটা তো আসলে এক ধরনের ইন্ডাস্ট্রিয়াল একটা বিগ প্রসিডিউরের মতো, অর্থাৎ এখানে কারেন্টের মতো একটা কিছু উৎপন্ন হচ্ছে, এটা সার্কুলেট হয়ে যাচ্ছে। আসলে সৃষ্টিকর্তার এক মানে অপার সৃষ্টি আমরা বলতে পারি হার্টকে। খুব চমৎকার বলছিলেন স্যার হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেম। আমরা যে ব্লকটা নিয়ে কথা বলছিলাম, আপনিও বললেন ব্লকের কথা। এই যে ইলেকট্রিক্যাল ব্লক, এর কি কোনো প্রকারভেদ আছে, বা এটা আসলে এর কোনো ডিফারেন্ট কোনো ব্লকের কথা, বা আপনি যেটা বলছিলেন যে কী কী ধরনের ব্লক হয়, যদি আমাদের একটু বলেন স্যার। হ্যাঁ, যেমন হার্টের যে ইলেকট্রিক্যাল সিস্টেম আছে, এই সিস্টেমটা তো আমরা দেখলাম যে এর সচল যদি থাকে তাহলেই হার্ট কিন্তু একটা নির্দিষ্ট গতিতে হার্ট চলবে, হার্টে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করবে। এখন হার্টের এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেটা পেসমেকার আমরা বলি, স্বাভাবিক যেটা নর্মাল মানুষের, সেই পেসমেকারের ভিতরে কিন্তু সমস্যা হতে পারে বিভিন্ন রোগের কারণে। আমি প্রথমে কয়েকটা রোগের কথা বললাম, যেমন ইসকেমিক হার্ট ডিজিজ, ইনফ্লামেশন, ইনফেকশন, ডিজেনারেশন, বয়সের কারণে কিন্তু এই ইলেকট্রিক সিস্টেমের প্রবলেম হতে পারে। অ্যাসিনোডে ব্লক হয়, যেমন অ্যাসিনোডের থেকে কারেন্ট তৈরি হলো না, ইন্টারমিডিয়েন্ট ব্লক হতে পারে, যে একটা তৈরি হলো কিছুক্ষণ তৈরি হলো কিছুক্ষণ হইল না, এরকম হইতে পারে অ্যাসিনোডে। আবার এবি নোড, এবি নোডটা হচ্ছে কি উপরে অলিন্দ নিচে নীলয় না, এর মাঝে হচ্ছে এবি নোড থাকে। এবি নোডের ভিতর দিয়ে উপর থেকে নিচে কিন্তু কারেন্ট প্রবাহিত, এবং দুইটা চেম্বারের মাধ্যমে একটা কমিউনিকেশন কিন্তু মেনটেন করে কোঅর্ডিনেট ওয়েটে কাজ করার জন্য। তো এবি নোডে যদি আপনার ব্লক হয়, সেই ইলেকট্রিক্যাল ব্লক, সেটা আবার ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, থার্ড ডিগ্রি বা কমপ্লিট হার্ট ব্লক আমরা বলি। সাধারণত আমরা সাধারণ মানুষ যেটা দেখি, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি অত ভালো বোঝা যায় না, থার্ড ডিগ্রিটাই বেশি মানে আপনার চলে আসে। থার্ড ডিগ্রি ব্লক হলে কী হয়, হার্টের গতি অনেক কমে যায়, যেমন আমরা 40-এর নিচে নেমে যায়, 30-35 এরকম। হার্টের গতি যদি যেমন 60 এবং 90 লাগে, 60 থেকে 90 লাগে, এটা স্বাভাবিক মানুষের কাজকর্ম করার জন্য। যখনই গতি কমে যাবে
তখন দেখা যাবে যে হাঁটতে পারে না, শরীর দুর্বল লাগতেছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। এরকম সিচুয়েশন হইলেই তখন কি ডাক্তারের কাছে শরণাপন্ন হন। ইসিজি করে দেখা গেল যে এই ধরনের একটা সমস্যা পাওয়া যাচ্ছে, তখন আমরা তাকে বলি কমপ্লিট হার্ট ব্লক বা 3rd ডিগ্রি এবি ব্লক আমরা বলে থাকি। যেই ব্লকটাই সবচেয়ে বেশি মানুষের সামনে এসে হাজির হয়, ধরা পড়ে। আরেকটা হলো যেটা অ্যাসিনোড আমরা বললাম, যেটা হলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ওখানে হয় কি হঠাৎ করে দেখা যাচ্ছে কিছু সময়ের জন্য বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, যেমন 2.5 সেকেন্ড অথবা 3 সেকেন্ড এরকম যদি সময়ের জন্য বন্ধ হয়ে গেলে কী হবে, হঠাৎ করে কিন্তু অজ্ঞান হয়ে যাবে। 3 সেকেন্ডের বেশি যদি এরকম বন্ধ হয়ে থাকে, দেখা যায় কিছু কিছু মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর আবার কিছুক্ষণ পরে সে রিকভারি হলো। তো এরকম এটাকে আমরা বলি সিনকোপাল অ্যাটাক বলি। সিনকোপাল অ্যাটাক তা এরকম হয় কিন্তু অ্যাসিনোডে যদি সমস্যা হয়, হঠাৎ অজ্ঞান হয়ে যায়, পড়ে যাচ্ছে। তো অ্যাসিনোড যদি কাজ না করে তাহলে টোটাল কিন্তু বিদ্যুৎ উৎপাদন একেবারেই বন্ধ। যেমন আপনি যেটা বললেন যে বাসায় লোডশেডিংয়ের মতো হঠাৎ করে কারেন্ট চলে গেলো, যদি ব্যাকআপ যদি না থাকে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তো ওইরকম হার্টের এরকম সমস্যা হয়, সেটাকে আমরা বলি 6 সাইনাস সিনড্রোম বলি এই রোগটাকে। তো এটাও কিন্তু আমাদের দেশে কমন। এই 6 সাইনাস সিনড্রোম হলে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, হ্যাঁ, হাঁটতেছে রাস্তার ভিতরে হঠাৎ করে পড়ে যেতে পারে, পড়ে যায় কিছু সময়ের জন্য, পরে আবার হার্টের অন্য সিস্টেমগুলো কাজ করে হার্টকে স্বাভাবিক করে। তো ওটাকে আমরা বলি 6 সাইনাস সিনড্রোম। তাহলে কমনলি আমরা যেটা দেখি ইলেকট্রিক্যাল যে ব্লকগুলো হয়, একটা হলো 6 সাইনাস সিনড্রোম হয়, আরেকটা আমরা দেখি যে কমপ্লিট হার্ট ব্লক হয়। এই দুইটি হচ্ছে আমাদের দেশে সবচেয়ে কমন। আমরা যদি মানে আপনার আলোচনা যেটা বোঝা গেল যে 3 থেকে 4 ধরনের সমস্যা আছে, তবে অধিকাংশ ক্ষেত্রে আপনি তৃতীয় এবং চতুর্থ যে দুটি বিষয় এটি নিয়েই রোগীরা প্রথম যেই সমস্যাগুলোর কথা বলেন এগুলো নিয়ে হয়তো চিকিৎসকদের কাছে কম আসে, এগুলো হয়তো কম ধরা পড়ে, সমস্যা হয় না, এই জন্য রোগীরা। আমরা ব্লকের ধরন বা রকম ফের আপনার কাছ থেকে আমরা যদি একটু স্যার চিকিৎসার দিকে চলে যাই, ট্রিটমেন্টের তো আমাদের পেসমেকার তো একটা ট্রিটমেন্ট আছে, আমরা কি শুরুতেই পেসমেকার দিকে চলে যাব না এর আগে কোনো ট্রিটমেন্ট থাকে? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। যেমন হচ্ছে এই ইলেকট্রিক্যাল যে ব্লকগুলো হয়, দেখা যাচ্ছে যে টেম্পোরারি ইলেকট্রিক্যাল ব্লক হতে পারে। যেমন ধরেন বাসায় যেমন কারেন্টের যে সিস্টেমগুলো একেবারে মেইন গ্রিড লাইন বন্ধ হয়ে গেলো, তো সেটা হলো বন্ধ হয়ে গেলো, কিন্তু আশেপাশে তো বন্ধ হতে পারে। যেমন বাসার ভিতরে যেখান থেকে লাইন আসছে ওখানে কোনো সমস্যা হতে পারে, রাস্তার থেকে যেখানে লাইন আসছে ওখানে সমস্যা হতে পারে। এগুলো যেমন টেম্পোরারি আমি এটা ঠিক করে নিতে পারবো। এরকম হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেমেও টেম্পোরারি ব্লক হতে পারে। টেম্পোরারি যেমন ধরেন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আমরা বলি, যেমন আমাদের ব্লাডে দেখবেন আমরা অনেক সময় বলি লবণ কমে গেছে, পটাশিয়াম বেড়ে গেছে, পটাশিয়াম কমে গেছে। এই দুইটা জিনিস আমরা সবাই কম বেশি জানি, যে দেখবেন যাদের কিডনি রোগী থাকে বা এই রোগীদের কিন্তু ইলেকট্রোলাইট প্রায় সময় করা হয়। ইলেকট্রোলাইট করলে ওখানে আমরা সোডিয়াম দেখি, পটাশিয়াম দেখি। এই সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলোতে যদি কোনো গন্ডগোল হয় তখনও কিন্তু হার্টের এই ইলেকট্রিক সিস্টেম কাজ করে না। কারণ এই ইলেকট্রিক সিস্টেম বেসিক্যালি এই আয়নের মাধ্যমে কিন্তু কাজ করে। এগুলি পজিটিভ নেগেটিভ যে আপনার চার্জ আছে, এই চার্জের মাধ্যমে কিন্তু ওরা বিদ্যুৎ তৈরি করে। তাহলে যখন দেখবেন যে আয়নের ইমব্যালেন্স হবে শরীরে, তখন কিন্তু এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গন্ডগোল লেগে যাবে। তাহলে যদি ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রোলাইটে যদি ইমব্যালেন্স হয়, তো এটা টেম্পোরারি। আমরা যদি ইলেকট্রোলাইট টেস্ট করলাম, করে আমরা দেখলাম যে আমার পটাশিয়াম বেশি বা কম, আমি পটাশিয়াম যদি ঠিক করে দিতে পারি কারেকশন, তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। সেই ক্ষেত্রে তো আমার কিন্তু পেসমেকারের প্রয়োজন হচ্ছে না। আবার ধরেন ডেঙ্গুর কথা আমরা বললাম, যে এখন তো ডেঙ্গু সিজন, আমরা কিন্তু প্রায় সময় দেখি যে ডেঙ্গুর রোগীর হচ্ছে কি আপনার হার্ট রেট কমে যায়, কমতে 30-35 এরকম হয়ে যায়। তখন আমরা কি সব রোগীকে তো আমরা বলি যে আমরা আজকে পেসমেকার লাগাইতে হবে, ব্যাপারটা এরকম না। আমরা সেই ক্ষেত্রে কী করি, এই ডেঙ্গুর যে জীবাণুটা, তো জীবাণুর কারণে যে ইলেকট্রিক্যাল সিস্টেম, ওই সিস্টেমটা আঘাত করছে ওরা, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। তখন আমরা ডেঙ্গু যদি চিকিৎসা করি, আমরা অনেক সময় স্টেরয়েড ইউজ করি। তারপর প্রয়োজনে টেম্পোরারি পেসমেকার বলে একটা পেসমেকার আছে, পায়ের রক্তনালী দিয়ে আমরা সাময়িক সময়ের জন্য, যেটা ডেঙ্গুর কারণে হয়েছে, ডেঙ্গুটা যখন ইমপ্রুভ হবে তখন তা এটা স্বাভাবিক হবে। এই সময় ব্রিজিং হিসেবে কাজ করার জন্য আমরা করি টেম্পোরারি একটা পেসমেকার লাগিয়ে দিই, মানে পায়ের রক্তনালী দিয়ে হার্টের ভিতরে ইলেকট্রিক্যাল কানেকশন আমরা করে দিই, তখন হার্ট কিন্তু স্বাভাবিক গতিতে চলতে থাকে। যখন আমরা দেখলাম যে হার্টের নিজস্ব গতি ফিরে আসছে, তখন আমরা এটা খুলে বের করে দিই। তাহলে দেখা যাচ্ছে যে সবসময় পার্মানেন্ট পেসমেকারের প্রয়োজন হচ্ছে না। তাহলে কখনো কখনো আমরা টেম্পোরারি পেসমেকার দিয়ে অথবা ওষুধের মাধ্যমে কিন্তু সারাইতে পারি। আরেকটা যেমন আসেন বিটা ব্লকার জাতীয় ওষুধ ইউজ করা হয়, যেমন উচ্চ রক্তচাপের জন্য আপনারা দেখবেন এটা একটা ওষুধ, যে প্রেশার কমানোর জন্য ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমরা ইউজ করি। তো এই সমস্ত ওষুধের কারণে অনেক সময় দেখা যায় হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেমে আপনার রেট কমে যায়, ব্লক হয়।
তাহলে যখন আমরা দেখব যে হিস্ট্রি নিয়ে রুগীর কাছ থেকে যে উনি এই ধরনের ওষুধ খাচ্ছে, আমরা এই ওষুধটা বন্ধ করে অল্টারনেটিভ অন্য কোনো ওষুধে চলে যাই, তখন দেখা যাচ্ছে যে ব্লক কিন্তু সেরে যাচ্ছে। এছাড়াও আমরা আরও দেখি যে থাইরয়েডের সমস্যা, আপনারা সবাই জানেন যে হাইপোথাইরয়েড একটা রোগ আছে, হাইপোথাইরয়েড হলেও কিন্তু হার্টের এরকম রেট কমে যায়, অনেক সময় দেখা যায় কমপ্লিট হার্ট ব্লক হয়। সেক্ষেত্রে আমরা যদি থাইরয়েডের ট্রিটমেন্ট করি এটা কিন্তু রিকভারি হয়ে যাবে। তো এছাড়াও আমরা আগে দেখতাম যে করোনা ভাইরাস ছিল, তাই না? করোনা ভাইরাসের ক্ষেত্রেও কিন্তু তখন এরকম ইলেকট্রিক্যাল সিস্টেমে ব্লক হতো, বিভিন্ন ইনফেকশনের জন্য হয়, তারপর বিভিন্ন কানেকটিভ ডিজিজের জন্য হয়। তো এই সমস্ত রোগের ক্ষেত্রে অনেক সময় আমরা কিছু ওষুধ ইউজ করি, যেমন হচ্ছে কি আপনার যেমন শ্বাসের কিছু ওষুধ আমরা এখানে ইউজ করি। যেমন শ্বাসের জন্য আমরা কি করি, যেমন যখন শ্বাসকষ্ট হয় আপনি দেখবেন যে সলবিটামল জাতীয় ওষুধ আমরা ব্যবহার করি যে শ্বাসকষ্ট কমানোর জন্য। আরেকটা হচ্ছে যেমন নাইট্রোকন্টিন জাতীয় একটা ওষুধ আমরা ইউজ করি যেটা শ্বাসকষ্ট কমায়। তো ওই ওষুধগুলো আবার যদি আমরা এখানে দিই তখন হার্টের রেট কিন্তু বেড়ে যায়। তা আমরা ওই ওষুধের মাধ্যমে কি রেট বাড়ানোর জন্য ব্যবস্থা করি। তারপর এরকম আরও কিছু ওষুধ আছে যেগুলোর মাধ্যমে অনেক সময় হার্টের রেটটা বাড়ানো যায়। যদি দেখা যায় যে ওষুধের প্রয়োগের মাধ্যমে রেট বাড়ানো যায় বা অন্য কোনো কারণ, যেই কারণটাকে আমরা চিকিৎসা করলে সেই রেটটা ঠিক হবে, ওই চিকিৎসার মাধ্যমে দেখা যায় যে পেসমেকার ছাড়াও কিন্তু আমরা এই রোগের চিকিৎসা করতে পারি। আমরা খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনি বললেন, অর্থাৎ পেসমেকারে যাওয়ার আগে আমরা যদি সলিউশন হিসেবে আমাদের 4-5টা পদ্ধতি আপনি বললেন যে সাময়িক সময়ের জন্য হয়তো হার্টে কোনো ইন্টারাপশন বা কোনো ডিস্টার্ব হচ্ছে, সেগুলো আমরা এই ট্রিটমেন্টের মাধ্যমে বা এই ড্রাগসের মাধ্যমে আমরা শেষ করলাম। এবারে আমরা আসি ধরেন মূল আমাদের আজকের যেই আলোচ্য বিষয় অর্থাৎ পেসমেকার। আমাদের এই ট্রিটমেন্টগুলোতে হলো না, আরও জটিল হয়ে গেল রোগীর, সেক্ষেত্রে আমরা পেসমেকারে চলে আসলাম। আমি যদি প্রথমে আপনার কাছে একটু পেসমেকার সম্পর্কে জানতে চাই। আসলে পেসমেকার ওই যে আপনি প্রথমে বললেন যে এটাকে অনেকেই গ্রামে ব্যাটারি বলে, আসলে এটা তো ব্যাটারি নয়, এটা আসলে পেসমেকার। এটা যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। এটা হচ্ছে কি দেখবেন, আপনি খুব সুন্দর বললেন যে ব্যাটারির কথা। তো আমরা প্রায় হসপিটালে শুনি যে স্যার আমার রোগী তো ব্যাটারি লাগানোর জন্য বলছে ডাক্তার সাহেব, এই জন্য আসলাম আর কি। যে ব্যাটারি আসলে কি, ওই তো যেহেতু হার্টের রেট কম, এখন এখানে একটা ডিভাইস বসিয়ে দেয়, এই জন্য ওনারা মনে করে যে এখান থেকে যেহেতু হার্ট চলে সেটা এটা একটা ব্যাটারি হিসেবে কাজ করে, সাপোর্টিভ কোনো একটা এই জন্য ব্যাটারি বলা হয়। আমরা যে পেসমেকার শব্দটা ইউজ করি মেডিকেল টার্মে, এখানে দুইটি জিনিস আছে পেসমেকার। একটা হচ্ছে যে হার্টের নিজস্ব পেসমেকার আছে, ওটা তো পার্মানেন্ট আল্লাহ দিয়ে দিয়েছেন তাকে, এবং তার মাধ্যমে কাজ চলতে থাকে, এটাকে আমরা বলি পেসমেকার অফ দ্য হার্ট। সেটা অনেক সময় পরীক্ষা থাকে, সবাই জিজ্ঞাসা করে পেসমেকার মানে কি। ইলেকট্রিক্যাল সিস্টেমের যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় সেটার নামই পেসমেকার। এখন হলো এই সিস্টেমগুলোতে যখন গন্ডগোল লাগে তখন আমরা কি করি, আর্টিফিশিয়াল পেসমেকার লাগে। আর্টিফিশিয়াল মানে মানুষের সিস্টেম, মানে সৃষ্টিকর্তা প্রদত্ত, সেটা বিকল্প হিসেবে সেটা হলো মানুষের সিস্টেম যে পেসমেকার, সেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল পেসমেকার। তো আর্টিফিশিয়াল পেসমেকার আবার দুই ধরনের আছে, একটা হলো টেম্পোরারি, একটা পার্মানেন্ট। টেম্পোরারিটা হচ্ছে কি সাময়িকভাবে আমরা দেখি যে হঠাৎ করে কিছু সময়ের জন্য তার এই রোগটা মনে হচ্ছে যেন এটা রিকভারি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এটা সেই ক্ষেত্রে আমরা টেম্পোরারি পেসমেকারটা আমরা ইউজ করে থাকি। সেটা হলো তাৎক্ষণিক অল্প সময়ের জন্য, কখনো কখনো 2 সপ্তাহ 3 সপ্তাহ আমরা এটা ব্যবহার করে থাকি। এটাও বাইরের থেকে আমরা ব্যাটারির মাধ্যমে এই মেশিনটাকে পরিচালনা করে থাকি। আর পার্মানেন্ট হলে একেবারে ইনবিল্ড, মানে আমরা এখন এটা কী করবো, শরীরের সাথে ফিট করে দিব এবং উনি এটা নিয়ে চলবেন, স্বাভাবিক কাজকর্ম করবেন, ওনার যত অ্যাক্টিভিটি আছে সব কিছু উনি চালিয়ে যাবেন। সেটাকে আমরা বলি পার্মানেন্ট পেসমেকার, যেটা হচ্ছে বুকের চামড়ার নিচে আমরা প্রতিস্থাপন করি, ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে আমরা বসিয়ে দিচ্ছি এটা, তাকে আমরা বলি আর্টিফিশিয়াল পার্মানেন্ট পেসমেকার। এখন আর্টিফিশিয়াল পার্মানেন্ট পেসমেকারটা কি, এটা দুইটা পার্ট থাকে, একটা ব্যাটারির মতো, যেটা সবাই ব্যাটারি বলে, এরকম ছোট্ট একটা সেলের মতো থাকে, আর তার সাথে দুইটা তারের মতো থাকে, তারগুলোকে আমরা লিড বলি, আর উপরে যে ব্যাটারির মতো থাকে এটা হলো পেসমেকার জেনারেটর বলি আমরা। এটার ভিতরেই বিদ্যুৎ উৎপাদন হয়। এই বিদ্যুৎ উৎপাদনের জন্য দুইটি জিনিস কাজ করে, একটা ছোটো মিনি কম্পিউটারের মতো, এখানে আইসি থাকে, বিভিন্ন ধরনের আইসি, এবং একটা লিথিয়াম টাইপের একটা ব্যাটারি থাকে ভিতরে। তো এই ব্যাটারি এবং আইসির মাধ্যমে তার কাজটা হচ্ছে কি, সে হার্টকে কিন্তু মনিটরিং করে, যেমন আমার হার্টটা কত বিটে এখন চলতেছে, তার কি গতি স্বাভাবিক আছে কি না। যদি স্বাভাবিক থাকে সে চুপ করে থাকবে, যদি দেখা যাচ্ছে তার গতি কমে গেছে সে তার সাথে সাথে সে অ্যাক্টিভ হয়ে যাবে এবং হার্টকে তার রেটটা বাড়াইয়া দিবে স্বাভাবিক। আবার যখন দেখবে সে হার্টের গতি অনেক বেড়ে গেছে সে চুপ হয়ে বসে থাকবে, সে কোনো কাজ করবে না। কিছু কিছু পেসমেকার আছে গতি যদি অনেক বেড়ে যায় এবং ইরেগুলার হয়, সেই গতিকে ডিটেক্ট করে ওটাকে বন্ধ করার জন্য সে ইলেকট্রিক শক দিয়ে সেটাকে বন্ধ করে দেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হার্ট ঠিক মতো কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করে না। আমি প্রথমে বলছিলাম 4টা চেম্বার ইলেকট্রিক সিস্টেম দিয়ে হার্টকে কোঅর্ডিনেট ওয়েতে কাজ করার চেষ্টা করে, দেখা গেলো
হার্টের গতিও কম, ঠিকমতো কোঅর্ডিনেট ওয়েতে কাজ করে না। এই কোঅর্ডিনেট ওয়েতে কাজ করার জন্য আবার এখানে সিস্টেম আছে, সেটাকে আমরা সিআরটি বলি। তাহলে দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়াল পার্মানেন্ট পেসমেকারও আমরা দেখি বিভিন্ন ধরনের থাকে, কোনোটা সিঙ্গেল চেম্বার থাকে। আর পেসমেকারে আমরা দেখছি যে একটা জেনারেটর থাকে, জেনারেটর ব্যাটারি থাকে, আইসি থাকে, একটা ছোটো মিনি কম্পিউটারের মতো, সে সেন্স করতে পারে, সে কাজ করতে পারে। আবার 1 লিডের হয়, কোনোটা 2 লিডের হয়। মানে 1 লিডেরকে আমরা বলি সিঙ্গেল চেম্বার পেসমেকার। অনেক সময় রুগীরা বলে 1 তারের পেসমেকার লাগাইছি আমি, এইভাবে বলে রুগীরা। আরেকটা হচ্ছে 2 তারের পেসমেকার, যেটাকে ডুয়েল চেম্বার পেসমেকার আমরা বলি। আবার আইসিডি বলে যে আমি একটা আইসিডি পেসমেকার লাগাইছি, সেই পেসমেকারের কাজ কি, আমার যখন হার্টের গতি অনেক বেড়ে যায়, আমি অজ্ঞান হয়ে যাই, সাথে সাথে শক দিয়ে আমাকে আবার ঠিক করে ফেলে, তাহলে সেটাকে আমরা বলি আইসিডি ধরনের পেসমেকার। আরেকটা হচ্ছে যে আমার হার্টের কার্যক্ষমতা কম থাকার জন্য ডাক্তার আমাকে একটা ব্যাটারি লাগিয়ে দিচ্ছে, সেই ব্যাটারি হার্টের গতি আমাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখন স্বাভাবিকভাবে চলতে পারি, যাকে আমরা সিআরটি বলি। তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের এই পেসমেকার সিস্টেম আছে যেগুলো মানুষের শরীরের জন্য দরকারি বিভিন্ন রোগের ক্ষেত্রে। চমৎকার স্যার। আসলে আমরা তো অনেকগুলো তথ্য আপনার কাছ থেকে শুনলাম, হয়তো গ্রামীণ মানুষের সেই ব্যাটারির ভিতরে যে এত ক্লাসিফিকেশন আছে আমাদের জানা ছিল না। স্যার, আপনি পেসমেকারের বিভিন্ন রকম ফের বা ধরন বললেন। আচ্ছা, একটা মেশিন বা একটা ডিভাইস আমার শরীরের ভিতরে আমি নিয়ে বহন করে বেড়াচ্ছি, সেক্ষেত্রে স্যার একটা প্রশ্ন চলেই আসে যে এটা কি সাধারণ জীবনযাপন করার ক্ষেত্রে কোনো রকম বাধা বা কোনো রকম বিপত্তি সৃষ্টি করার কোনো সম্ভাবনা থাকে? খুব সুন্দর একটা প্রশ্ন, যে এই যে জিনিসটা আমি ডিভাইসটা নিয়ে চলবো, এটা একটা ইলেকট্রিক্যাল সিস্টেম, তার ভিতরে ব্যাটারি আছে। যেমন আপনি দেখবেন যখন বিমানে উঠবেন, ওরা সবসময় বলে যে আপনার ব্যাগের ভিতরে কি কোনো ব্যাটারি আছে কি না, তাই না? সবসময় কিন্তু ওরা অডিট থাকলে কিন্তু বের করে নেন, এগুলো হাতে নেন না, মেন লাগেজে দেওয়া যাবে না। তাহলে দেখা যাচ্ছে আপনার শরীরে কিন্তু ব্যাটারি নিয়ে এখন চলা শুরু করছেন। তাহলে সেই ক্ষেত্রে তো অবশ্যই কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। তবে পেসমেকার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা যায়, কোনো সমস্যা হয় না। এবং এটা এমন একটা ডিভাইস যে আমরা ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে বুকের চামড়ার নিচে আমরা এটা বসিয়ে দিই এবং হার্টের ভিতরে 2টি কানেকশান রক্তনালীর ভিতর দিয়ে আমরা দিয়ে দিই। এর মাধ্যমে কিন্তু হার্টটা স্বাভাবিকভাবে চলতে থাকে। তো এখন এটা অনেক রোগী তো খেয়ালই করেন না যে তার শরীরে পেসমেকার আছে। মানে আজকাল এত স্বাভাবিক হয়ে গেছে, উন্নত ডিভাইস এখন তৈরি হয়েছে যে আপনার বুঝতেই পারবেন না যে আপনার শরীরে এরকম কোনো একটা ডিভাইসের মাধ্যমে আপনার চলতেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন একটা হাই বিদ্যুতিক তার, যেগুলো হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল সিস্টেম যদি থাকে, মানে আপনারা দেখবেন যে বড় বড় টাওয়ার দিয়ে কারেন্টের লাইন কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। আমরা মাঠের ভিতরে দেখলে, গ্রামেগঞ্জে দেখা যায় এরকম অনেক লাইন উপর দিয়ে চলে গেছে, 11,000 ভোল্টেজের তার যেগুলো। তো এই সমস্ত বিদ্যুতিক ভোল্টের, হাই বিদ্যুতিক ভোল্টের তারের আশেপাশে না যাওয়ার জন্য বলা হয়। কারণ হচ্ছে কি, এটা তো একটা ডিভাইস, সে করে কি আমরা হার্টকে সেন্স করে ইলেকট্রিক্যাল সিস্টেমের মাধ্যমে। সুতরাং ওখানে যখন এত বড় কারেন্টের ফিল্ড, ওই ফিল্ডটাও কিন্তু সে সেন্স করে বসবে। সে মনে করবে যে ওই যে তার হার্ট কী করতেছে, কাজ করতেছে। সে ওই দূরের ইলেকট্রিক্যাল সিস্টেমটাকে হার্টের মতো মনে করতে পারে। ওটা তো একটা রিদমিক ওয়েতে কিন্তু ওখানে বিদ্যুৎ প্রবাহিত হয়। তো ওই রিদমিক ওয়েটাকে সে সেন্স করে বসে থাকবে, সেন্স করে বসে চুপ করে থাকবে। সে মনে করবে কী সুন্দর তো চলতেই আছে হার্ট, সে একটা ফলস তার ফিলিংস হবে যে আমার হার্ট তো ঠিকই চলে। এটা মনে করে কিন্তু পেসমেকারটা চুপ করে বসে থাকবে। চুপ করে বসে থাকলে আপনি হঠাৎ করে অজ্ঞান হয়ে যাবে। তাহলে দেখা যায় যে হাই বিদ্যুতিক এবং ম্যাগনেটিক ফিল্ড, দুইটা জিনিস এখানে ইম্পর্টেন্ট। যেমন বিদ্যুৎ যখন প্রবাহিত হয়, সে কিন্তু আশেপাশে দেখবেন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে ফেলে। যারা ফিজিক্স পড়ছেন তারা বুঝতে পারবেন যে কারেন্ট যখন প্রবাহিত একটা তারের ভিতরে, তার আশেপাশে কিন্তু সে একটা ফিল্ড তৈরি করে, বিদ্যুতিক ফিল্ড তৈরি করে, যেটাকে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। হ্যাঁ। আবার যখন একটা ম্যাগনেট থাকে, বড় একটা ম্যাগনেট, দেখবেন ম্যাগনেট তার চতুর্দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে রাখে। এবং ওই ম্যাগনেটিক ফিল্ডের আশেপাশে যদি কোনো দেখবেন যে আয়রন বা এই ধরনের কোনো প্রোডাক্ট যায়, টেনে সে নিয়ে আসবে কাছে। তাহলে দেখা যাচ্ছে যে ম্যাগনেট থাকলে ম্যাগনেটেরও একটা ফিল্ড থাকে এবং সেটাও কিন্তু একটা রিদমিক ওয়েতে কিন্তু এই ফিল্ডটা তৈরি হতে থাকে, রিদমের মতো। ইলেকট্রিক্যাল যদি হাই ভোল্টেজ থাকে, সেখানেও এরকম একটা ফিল্ড তৈরি থাকে রিদমিক ওয়েতে। সেই রিদমিক ওয়েতে যেমন ম্যাগনেটের রেট থাকে, ম্যাগনেটের রেট যদি আমরা দেখা গেল 90 বা 100 রেটে সে ম্যাগনেটটা কাজ করতেছে, তখন করবে কি, এই পেসমেকারটা ম্যাগনেটকে সেন্স করবে যে আমার হার্ট তো 90 বা 100 রেটে কাজ করে। তার একটা ফলস ফিলিংস হবে, বোঝা গেছে তো? এরকম ইলেকট্রিক ফিল্ডও যদি এরকম শক্তিশালী হয়, সে এটাকে সেন্স করে বসবে, আরে আমার তো খুব সুন্দরভাবে হার্ট চলতেছে। এই যে ফলস ফিলিং অফ পেসমেকার একটা ফলস ফিলিং হবে তার ভিতরে যে আমার আশেপাশে তো খুব সুন্দর বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এইটা মনে করে সে করবে কি, সে মনে করবে যে আমার হার্টও তো ঠিকমতো কাজ করে, মনে করে সে চুপ করে থাকবে। যদি সে চুপ করে যায়
এবং তার পেসমেকারটা খুবই জরুরি, তাহলে কি সাথে সাথে কী হবে? অজ্ঞান হয়ে যাবে। তাহলে এই জন্য হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ইস্যু হলো দুইটি, যে ইলেকট্রিক্যাল হাই ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ফিল্ড থেকে তাকে অবশ্যই দূরে থাকতে হবে। এবং এখন আসেন আমাদের স্বাভাবিক যে আমরা বাড়ি ঘরে যে সমস্ত কারেন্টের লাইনগুলি দেখি, যেমন এখানে আমরা লাইট জ্বলতেছে, তার ফ্যান চলতেছে, তারপর হচ্ছে আমার টিভি চলতেছে, ইলেকট্রিক ওভেন থাকে বাসাতে, ইলেকট্রিক চুলা থাকতে পারে, থাকে না? এই যেগুলো ইলেকট্রিক ইউটেন্সিল যেগুলো আমাদের ঘরে বাড়িতে স্বাভাবিকভাবে আমরা ব্যবহার করি, বা মোটর থাকে, পানি তোলার মোটর। তাহলে এই যে ইলেকট্রিক্যাল যে ঘরে ব্যবহারের যে জিনিসগুলো, এগুলোতে হাই বিদ্যুতিক এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না। তাহলে এইটা তার পেসমেকারের স্বাভাবিক কার্যক্রমে ডিস্টার্ব করে না। এখন আসেন, যদি কোনো একটা তার যদি লিক থাকে, যেমন কারেন্টের তার আছে লিক, কিন্তু যদি থাকে তাহলে কিন্তু পেসমেকার কাজ বন্ধ করে দিবে। যে লিকে আমরা হাত লাগলে হবে কি, সেটা ইলেকট্রিক্যাল সেন্সে ফিল করলে। সুতরাং ঘরে যে সমস্ত ইলেকট্রিক্যাল জিনিস থাকবে এগুলো যেন লিকেজ না থাকে। এটা তো তাহলে একটা গুরুত্বপূর্ণ তথ্য স্যার, মানে লিকেজ থাকা যাবে না, কোনোভাবে লিকেজ থাকা যাবে না। লিকেজ থাকলে সমস্যা হবে। খুবই গুরুত্বপূর্ণ স্যার। তাহলে আমরা যদি একেবারে সহজভাবে বলি যে পেসমেকার লাগানো যে রোগী, তাদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা হিসেবে তিনটা জিনিস আপনি বললেন, যে হাইলি ইলেকট্রিক যে এই জায়গাটা থেকে সতর্ক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এবং বাসায় স্বাভাবিক জায়গায় এখানে কোনো রকম লিকেজ থাকা যাবে না। আরেকটা গুরুত্বপূর্ণ মেটাল ডিটেক্টর। আপনি দেখবেন যে প্রায় জায়গায় ধরুন মেটাল ডিটেক্টর থাকে, যেমন বড় বড় অফিসগুলোতে, তারপর হচ্ছে আপনার শপিং মলে মেটাল ডিটেক্টর থাকে। আর মেটাল ডিটেক্টরটা কি? এটা তো কিছু না, এটা ম্যাগনেট। তেমন এই ম্যাগনেটটা করে কি আপনার শরীরের ভিতরে কোনো আয়রন পার্টিকেলস বা কোনো মেটাল আছে কি না, সেই মেটালটা থাকলে সেদিকে সাউন্ড করবে যে তার শরীরের ভিতরে মেটাল আছে, তাই তো? এখন এইটাও তো একটা ফিল্ড তৈরি করে ফেললো আপনাকে, যখন আপনি এটা ভিতরে ঢুকবেন, এটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এই ফিল্ডটাই কিন্তু আপনার শরীর থেকে বের করে যে আপনার শরীরের ভিতরে কোনো মেটাল আছে কিনা। সুতরাং আপনি এইটার ভিতর দিয়েও যেতে পারবেন না, ম্যাগনেটিক ফিল্ড। আপনি ম্যাগনেটিক ফিল্ড দিয়ে গেলেও আপনার পেসমেকার চুপ করে যাবে, অফ হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে আপনি ম্যাগনেটিক ফিল্ডে যেতে পারবেন না। আবার দেখবেন যে আমাদের দেশে বর্ষার সময় কি বিদ্যুৎ চমকায়, আকাশে যেমন বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাইলে কিন্তু এই বিদ্যুৎটা আকাশ উপর থেকে কিন্তু মাটি পর্যন্ত পড়ে এটা, এবং এই যে নামার সময় কিন্তু সে একটা হাই ভোল্টেজ একটা কিন্তু কারেন্ট তৈরি হয়, এবং সেটা মাটির মাধ্যমে চলে যায়। তাহলে এখন আসেন, এটা যদি আপনার আশেপাশে পড়ে তাহলে কী হবে? আপনার পেসমেকার তো অফ হয়ে যাবে, কারণ সে তো ভাবতেছে হেভি কারেন্ট আমার এখানে আছে এবং আমার হার্ট খুব ভালো কাজ করতেছে, একটা ফলস ফিলিং হবে তার। সুতরাং এই যখন এরকম বিদ্যুৎ চমকায় বা যখন বজ্রপাত হয়, এই সমস্ত সিচুয়েশনে এই রুগীদেরকে বাইরে বের হওয়া উচিত নয়। আর যদি এরকম বিদ্যুতিক সমস্যা হঠাৎ করে হয়ে যায়, তাকে গাছের নিচে বা কোনো শেল্টারে তাকে চলে যাওয়া উচিত, মানে যার এই ধরনের পেসমেকার যিনি ব্যবহার করবেন। আরেকটা জিনিস হচ্ছে, যেমন মোবাইল ফোন যদি প্রশ্ন করে, যেমন আজকে তো অনেক শক্তিশালী মোবাইল ফোন থাকে, খুবই স্মার্টফোন, এগুলোর অনেক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় মোবাইল ফোনেরও। তো অনেক সময় বলা হয় যে যেই দিকে পেসমেকার লাগানো থাকে, যদি বাম দিকে লাগানো থাকে আমরা বলি ডান দিকে মোবাইল ব্যবহার করার জন্য, আর যদি ডান দিকে থাকে তাহলে বাম দিকে ব্যবহার করার জন্য। যেগুলো স্মার্টফোনগুলো যদি থাকে, মোবাইল রেডিয়েশনের সাথে একটা সম্পর্ক, হ্যাঁ, ওখান থেকে আপনার এরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ওই ফিল্ডটা অনেক সময় ইন্টারফেয়ার করে। আপনার বড় মোটা কথা হচ্ছে, আপনি দেখবেন যে অনেক ইন্ডাস্ট্রিতে বিরাট আপনার ইলেকট্রিক্যাল সিস্টেম, পাওয়ার হাউস থাকে, ম্যাগনেটিক ফিল্ড থাকে, এগুলোর আশেপাশের থেকে একটু দূরে থাকতে আমরা বলি আর কি সব। তার মানে হচ্ছে যে এই ধরনের রোগীদেরকে বাড়তি বা বিশেষ সতর্কতা হিসেবে এই জায়গাগুলো তাদেরকে পালন করতে হবে। স্যার, আমরা অনেকগুলো বিষয় নিয়ে আপনার সাথে কথা বললাম, হার্টের ব্লক, এরপরে হচ্ছে আমাদের পেসমেকার এবং পেসমেকারের আপনার রকম ফের এবং কী ধরনের জীবনযাপন। আমি যদি সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে এই যে ব্লক হয়ে গেল, ব্লক হওয়ার পরে একজন রোগীর পেসমেকারও হয়তো শরীরে চলে আসলো, এক্ষেত্রে আসলে তার আপনাদের দিক থেকে তার জীবনযাপনের ক্ষেত্রে কী ধরনের সতর্কতা, বা সে আসলে কী ধরনের জীবনযাপন করলে তার আশেপাশে যারা তা কোনো রকম জটিলতায় পড়তে হবে না, সামগ্রিকভাবে এই ধরনের রোগীদের জন্য আপনাদের পক্ষ থেকে, হার্টের ডাক্তার হিসেবে আপনাদের পক্ষ থেকে কী? হ্যাঁ, যেমন আমরা তাদেরকে কিছু উপদেশ আমি দিই, যেমন মোটা কথা তাদেরকে আমরা বলি একটা কার্ড দেওয়া হয়, এটাকে আমরা বলি পেসমেকার আইডেন্টিফিকেশন কার্ড। এই কার্ডটা বহন করা উচিত। ধরেন আমরা যেমন মোবাইল আমাদের ওয়ালেটের ভিতরে আমরা রাখি, কি রাখি আমরা, ক্রেডিট কার্ড রাখি, নিজের আইডেন্টি কার্ড অনেক সময় রাখি, ড্রাইভিং লাইসেন্স রাখি। তো এরকম লাইসেন্সের মতো এরকম ছোট্ট একটা কার্ড লেমিনেটিং করে তার কাছে রাখা উচিত। এটা
যে পেসমেকারগুলো লাগানো হয় সে কোম্পানি থেকে এরকম একটা আইডেন্টিফিকেশন কার্ড দেওয়া হয়, তো কার্ডটা থাকা উচিত। কার্ডটা থাকলে সুবিধা কি, যেমন ধরেন আপনি কোনো একটা সিকিউরিটি এরিয়া জোন দিয়ে আপনি ঢুকতেছেন, আপনার কার্ডটা প্রদর্শন করলে এটা ইন্টারন্যাশনালি এটা অ্যাকসেপ্টেড একটা কার্ড, পৃথিবীর যে কোনো জায়গায় এই কার্ডটা ব্যবহার করা যায়। তো এটা আপনি শো করলে যে আপনি একজন পেসমেকার বহনকারী ব্যক্তি, তখন আপনাকে হবে কি এই সিকিউরিটি এই জোন থেকে আপনাকে অন্য লাইন দিয়ে আপনাকে তখন তার বাইপাস করে আপনি মানে মেটাল ডিটেক্টরের যে প্রবলেম এটা ফেস করতে হবে, আপনাকে বাইপাস করে যাওয়ার সুযোগ থাকে। তারপর হচ্ছে কি এটা যে কোনো চিকিৎসার ক্ষেত্র, ধরেন আপনার তো কোনো একটা অপারেশন প্রয়োজন হতে পারে, আপনার একটা এমআরআই করার দরকার হতে পারে, এমআরআইটি তো একটা ম্যাগনেটিক ফিল্ড বিরাট, তাহলে দেখা যাচ্ছে কি আপনার এই কার্ডটা থাকলে তখন কিন্তু ডক্টর দেখে, যেমন আমরা অপারেশন করার সময় কি করি দেখবেন যে ডায়াথার্মি ইউজ করা হয়, মানে যেখানে ব্লিডিং হয় ব্লিডিংটা বন্ধ করার জন্য একটা ইলেকট্রিক্যাল ডিভাইস ইউজ করা হয়। আপনার কার্ডটা থাকলে কিন্তু উনি বুঝলো যে এই রোগীর ক্ষেত্রে আমাকে ডায়াথার্মি ব্যবহারের ক্ষেত্রে স্পেশাল ডায়াথার্মি ইউজ করতে, সেটা হলো বাইপোলার ডায়াথার্মি। তাহলে এই কার্ডটা না থাকলে কিন্তু বুঝতে পারবে না ডক্টর, তখন হচ্ছে কি আমরা এইভাবে ব্যবস্থা নিতে পারি। এই জন্য কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সামাজিকভাবে চলাফেরার ক্ষেত্রেও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা, কার্ডটা অবশ্যই বহন করা উচিত। এবং কার্ডটা বহন করলে তখন কিন্তু বোঝা যায় যে হঠাৎ অজ্ঞান হয়ে গেল, তার যদি কার্ডটা থাকে বুঝবে না উনি একটা পেসমেকার লাগানো, কোনো একটা প্রবলেম হয়েছে এই জন্য, হ্যাঁ তখন এটার সাথে সাথে আমরা একটা ব্যবস্থা নিতে পারি। এই জন্য পেসমেকার আইডেন্টিফিকেশন কার্ড অবশ্যই বহন করা উচিত, ড্রাইভিং লাইসেন্সের মতো অথবা ক্রেডিট কার্ডের মতো, বা এটা বা আইডেন্টি কার্ড থাকে না আমরা গলায় ঝুলিয়ে যেমন রাখি, এটা মানি ব্যাগে রাখা উচিত এরকম। তাহলে এটা হচ্ছে আপনার হলো আইডেন্টিফিকেশন কার্ডের কথা আমরা বলি। আরেকটা জিনিস হচ্ছে যে একটা পেসমেকার নিয়ে ভয়ের কিছু নেই, খুব সুন্দর জীবনযাপন করা যায়। যেমন ধরেন আপনি এখন দৌড়ানোর জন্য রেডি হইলেন, দেখা যাবে যে সাথে সাথে আপনার হার্ট রেট বেড়ে যাচ্ছে, এই মেশিনটাও কিন্তু হার্ট রেটকে স্বাভাবিক বাড়ায় দিবে, আপনার স্বাভাবিক গতি ঠিক করে দিবে। তারপর হচ্ছে যে কোনো কারণে যদি রেট অনেক বেড়ে যায়, রেট কমানোর ব্যবস্থা থাকে, অনেক সময় কমে গেলে বাড়ানোর ব্যবস্থা থাকে, মানে আপনাকে একটা আরামদায়ক একটা সিচুয়েশনে কিন্তু সে নিয়ে আসবে, কোনো সমস্যা থাকে না। শুধু আমাদের এই যে ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড এগুলো একটু সচেতন হইলেই কিন্তু আমরা স্বাভাবিকভাবে এই পেসমেকার নিয়ে জীবনযাপন করতে পারবো। আরেকটা জিনিস আমরা বলি, যখন পেসমেকার লাগানো থাকে বুকে, উপর হয়ে না শোয়ার জন্য আমরা বলি, যেমন এটা তো ইলেকট্রিক্যাল ডিভাইস যার চামড়ার নিচে থাকে, আমরা উপর হয়ে শুইলে দেখা যাচ্ছে যে ব্যাডের সাথে এটা একটা ঘর্ষণ হতে পারে। আর এটা তো কেসটা কিন্তু মেটাল দিয়ে তৈরি, মানে এটা হলো মেডিকেল গ্রেডেড একটা মেটাল দিয়ে তৈরি। এখন চামড়াটা তো নরম, আর নিচে যদি হার্ড কিছুর সাথে থাকে তাহলে চামড়াটা কিন্তু ইনজুরি হয়ে যাওয়ার রিস্ক থাকে। এই জন্য আমরা বলি উপর হয়ে যেন না আসে। প্রায় পেসমেকারটা এখানে লাগানো আছে, অনেকে করে কি এটা নিয়ে হাত দিয়ে এরকম ঘুরাইতে থাকেন, তো হাত দিয়ে ঘুরান, অনেক অন্যমনস্ক অবস্থায় দেখে খেলনার মতো খেলে, তো এটাকে হলে টয়েডলার চিহ্ন, মানে সেটা পেঁচিয়ে যেতে পারে। এই জন্য আমরা বলি এখানে হাত ব্যবহার না করাই ভালো, এর আশেপাশে হাত না দেওয়াই ভালো, চাপ না দেওয়া ভালো। তো এগুলো একটু যদি সতর্কতা অবলম্বন করে এবং তাহলে কিন্তু খুব ভালো থাকা যায় আর কি। আর মাঝে মাঝে একটু চেক আপ করতে হয়, যেমন এটা দেখেন এত সুন্দর ডিভাইস যে এটাকে চেক আপ করা, বর্তমানে এমন ধরনের ডিভাইস আছে যে এটা হচ্ছে কি আমরা এরকম দূরে একটা মেশিন দিয়ে কিন্তু এটাকে মনিটর করতে পারি যে এটা ঠিকমতো কাজ করতেছে কিনা। হ্যাঁ, কম্পিউটারাইজ। হ্যাঁ, পেসমেকারটাকে মাঝে মাঝে চেক করতে হয় যে পেসমেকারটা ঠিকমতো কাজ করতেছে না, তার ব্যাটারিটা ঠিক আছে কিনা। একটা পিরিয়ডিক্যাল দেখা যায়, ইনিশিয়ালি আমরা প্রথমে 1 মাস, 3 মাস, 6 মাস পর, তারপরে 1 বছর পর পর, একেবারে লাস্টের দিকে যে ব্যাটারি যখন লাইফ শেষ হওয়ার আগে দিয়ে একটু ঘন ঘন চেক আপ করতে হয়। তো ওগুলো হচ্ছে টেলিমেট্রিক সিস্টেমের মাধ্যমে এগুলো চেক আপ করে যে পেসমেকার ব্যাটারিটা ঠিকমতো কাজ করে কিনা, পেসমেকার কাজ করে কিনা, মাঝে মাঝে ফলো আপে থাকতে হয় আর কি। তো এই ফলো আপের মাধ্যমে এবং নিয়ম মেনে খুব সুন্দরভাবে কিন্তু স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাধারণ দর্শকরা আজকের আলোচনা থেকে নিশ্চয়ই উপকৃত হবে। আমরা ভবিষ্যতে আরও কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো স্যার। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম হার্টের ইলেকট্রিক ব্লকের চিকিৎসায় পেসমেকার, এবং আমাদের সাথে ছিলেন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি স্যার। স্যারের কথাগুলো থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম যে বিশেষ সতর্কতা এবং কিছু সুন্দর নিয়ম পদ্ধতি পালন করলেই আমরা পেসমেকার নিয়ে, অনেকের ভিতরে হয়তো একটা ভীতি কাজ করে যে একটা ইলেকট্রিক ডিভাইস বা মেশিনারি আমার শরীরের ভিতরে নিয়ে আমরা বহন করছি, কী ধরনের জীবনযাপন করব। আমার মনে হয় যে আমরা যে তথ্যগুলো শুনলাম, এক্ষেত্রে যারা পেসমেকার বহনকারী রোগী তারা অনেক বেশি উপকৃত হবে। ভবিষ্যতে আরও কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ডক্টর টিভির সাথেই থাকুন।